প্রবাসী স্বজনকে আনতে গিয়ে নোয়াখালীর এক পরিবারের আনন্দ বিষাদে পরিণত। মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ শিশু সহ নিহত ৭। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। আজ থেকে ভোটের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। সরকার নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচনের আশা বিএনপির। মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন নাগরিক পার্টি ও জামায়াতের। বরিশালে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, অস্তিত্ব সংকটে থাকা খালের প্রাণ ফেরাতে খনন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের পিটিআই সমর্থকদের বিক্ষোভ, রণক্ষেত্র করাচি, ৩০০ বিক্ষোভকারী আটক। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস খালে পড়ে ৩ শিশু সহ একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। ভোর ৫:৩০টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনকে বরণ করে লক্ষ্মীপুর ফিরছিলেন। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকায়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, কয়েকজন বের হতে পারলেও ৭ জন ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে থাকতে পারে বলে জানায় পুলিশ। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। তবে নিহতদের মরদেহ স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ায় মরদেহের খোঁজ করছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ। শুভ, নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা জানাবেন, এবং যেটি বলছিলাম যে নিহতদের মরদেহ স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ায় পুলিশ খোঁজ করছে, পুলিশ সবার খোঁজ করতে পেরেছে কিনা এখন পর্যন্ত? আজ ভোর আনুমানিক ৫:৩০টার দিকে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যে সীমান্ত এলাকা চন্দ্রগঞ্জ, সেই চন্দ্রগঞ্জ পূর্ব বাজারেই হাইওয়ের পাশেই কিন্তু একটি লক্ষ্মীপুরগামী যে হাইস মাইক্রোবাস, সেটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের চৌপল্লী এলাকার বাহার উদ্দিন নামে এক ওমান প্রবাসীকে আনতে গিয়েছিল তার পরিবারের সদস্যরা। তো আসার পথে কিন্তু চন্দ্রগঞ্জ পূর্ব বাজার নামক এলাকায় কিন্তু তারা সড়ক দুর্ঘটনায় পড়ে এবং সেখানে একই পরিবারের কিন্তু ৭ জনের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে আমরা খবর পেয়েছি। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী লক্ষ্মীপুর জেলার যে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা সেখানে, এবং আমার পিছনে যে মাইক্রোবাসটি দেখতে পাচ্ছেন এই মাইক্রোবাসটিতে আসলে এই দুর্ঘটনা ঘটে, এবং খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এবং যেই হাইওয়ে থানা পুলিশ তারা সেখানে গিয়ে এই হাইস মাইক্রোবাসটি উদ্ধার করে। এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করা হলেও যারা মারা গেছেন তাদের যে স্বজনরা রয়েছেন তারা তাদেরকে জীবিত ভেবে পুলিশের কাছ থেকে লাশগুলো নিয়ে যায়। নিয়ে গিয়ে তারা নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর এই ৩ জেলার বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ঠিক তারা জীবিত ভেবেই। তো এখন পর্যন্ত কিন্তু হাইওয়ে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন এখন পর্যন্ত ৭টি মরদেহের মধ্যে ২টি মরদেহের সন্ধান তারা পেয়েছেন, বাকি ৫টি মরদেহ তারা নিশ্চিত হয়েছেন, তবে সেগুলো এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি। এদিকে আমি লক্ষ্মীপুরের যে চৌপল্লী এলাকা সেখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি ওমান প্রবাসী যিনি বাহাউদ্দিন, তিনি দীর্ঘদিন থেকেই ওমানে বসবাস করে আসছিলেন। গতকাল রাতে ওমান থেকে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে করে কিন্তু তিনি ওমান এসেছিলেন এবং তাকে সেখানে আনতে কিন্তু গিয়েছিলেন তার নিজের স্ত্রী, মেয়ে, তার ভাইয়ের স্ত্রী, তার নানি সহ একই পরিবারের প্রায় ১১ থেকে ১২ জন, যার মধ্যে সড়ক দুর্ঘটনায় কিন্তু ৩ জন যে শিশু, তার নিজের কন্যা সন্তান, তার ভাতিজি সহ ৩ শিশু এবং তার নানি, তার স্ত্রী সহ মোট ৭ জনে কিন্তু ঘটনাস্থলে মারা গিয়েছেন। পাশাপাশি আরো প্রায় ৩ থেকে ৪ জন, কেউ বলছেন ৩ জন
স্থানীয়রা অনেকেই স্থানীয়দের বরাদ দিয়ে আমি যেটা বলতে পারি যে 4 জনের মতো তাদেরকে আসলে নোয়াখালী জেনারেল মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু একজনকে নোয়াখালী 10 বেড যে হসপিটালটি রয়েছে সেখানে 2 জনকে সহ আরো 4 জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আমি সব মিলিয়ে কথা বলেছি ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক রয়েছেন আব্দুল হামিদ, তার সাথে তিনি জানিয়েছেন খবর পাওয়া মাত্র চৌমুহনীতে যে ফায়ার স্টেশন রয়েছে সেই স্টেশনের যারা ফায়ার ফাইটার রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসে পুলিশের সাথে হাইওয়ে পুলিশের সাথে তারা যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করেছেন এবং 7 জনের মৃত্যুর বিষয়টি কিন্তু তারা নিশ্চিত হয়েছে। তো এই ছিল আসলে মুক্তি এখন পর্যন্ত আমার কাছে যে সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু সেটি নিয়ে সব। নাসিম শুভ যুক্ত ছিলেন নোয়াখালী থেকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন তিনি। এ সময় আজ থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে বলেও জানান তিনি। হাসিব বিল্লার প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ৩৫ মিনিটের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সরকারের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান 3 কাজ। ভাষণে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানান সরকার প্রধান। বলেন, রমজানের আগেই নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেওয়া হবে। বুধবার থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের নির্বাচনী ইশতেহারে, আপনাদের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে, নারীরা বাদ না পড়ে। জুলাই সনদকে ঐতিহাসিক দলিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সনদ প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পুলিশ বিচার ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্কার ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি। জুলাই সনদ একটি ঐতিহাসিক অর্জন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় অংশ নিয়েছেন। মতপার্থক্য থাকা সত্ত্বেও সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা ছিল। আমরা আশা করছি এই ঐকমত্যের ভিত্তিতে অচিরে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে। জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা, নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে। ভাষণে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কথা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, গত 11 মাসে বৈদেশিক ঋণের প্রায় $400 কোটি পরিশোধ করা হয়েছে এবং রেকর্ড রেমিটেন্স আয় হয়েছে। চলতি বছরের প্রথম 3 মাসে বিনিয়োগ এসেছে 10,500 কোটি টাকার বেশি। এ সময়ে কমেছে মূল্যস্ফীতি। রপ্তানি আয়ে প্রায় 9% প্রবৃদ্ধি হয়েছে। এর ফলে টাকা শক্তিশালী হয়েছে। অনেক বছর পর ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে। গত 11 মাসে বৈদেশিক পাওনাদারদের পাওনা সুদ ও আসল বাবদ $4 বিলিয়ন অর্থাৎ $400 কোটি অর্থ পরিশোধ করা হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আগের বকেয়া আদায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। আগামীতে এই ধারা বজায় থাকবে বলে আমরা আশা করি। এখন থেকে আমাদের অংশে বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ, এই কথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব। এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব। তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো। জুলাই গণঅভ্যুত্থানে 775টি শহীদ পরিবারকে প্রায় 100 কোটি টাকা এবং 13,800 আহত যোদ্ধাকে 153 কোটি টাকার চেক প্রদান করা হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশকে অস্থিতিশীল করতে হাতিয়ারে পরিণত হয়েছে গুজব। গত 12 মাস ধরে আপনাদের সবাইকে সাথে নিয়ে জুলাইয়ের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছি। আসুন আজ জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না। আমরা সকল নাগরিকের প্রতি মর্যাদাশীল থাকব, তিনি যেই পরিচয়েরই হন না কেন। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।
ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রের পর বেশিরভাগ দল স্বাগত জানালেও কিছু যদি কিন্তু রয়ে গেছে রাজনৈতিক মাঠে। নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও জামায়াত। যদিও বিএনপি বলছে সরকারের নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচন হবে। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর চাওয়ার শীর্ষে ছিল এই দুইটি দাবি। অতঃপর অপেক্ষার অবসান একই দিনে। উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির বিকেলে আসে ঘোষণাপত্র। তার 3 ঘণ্টা পর নির্বাচন আয়োজনের আভাস। রোজার আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার কাঙ্ক্ষিত ঘোষণার পরও রাজনীতির মাঠে যদি কিন্তু নতুন দল এনসিপি বলছে সকল পক্ষকে সন্তুষ্টির প্রয়াস ছিল ঘোষণাপত্রে, তাতে কিছু ঘাটতিও পরিলক্ষিত। আর ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনী পরিবেশ ও নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো এখনও কার্যকর হয়নি। সকল পক্ষকে সন্তুষ্ট করার লক্ষ্যে এবং সকল পক্ষকে সাথে নিয়ে যাতে ঘোষণাপত্র দেওয়া যায় সেটার একটা প্রচেষ্টা এই ঘোষণাপত্রে আছে। এক দফার ঘোষণা কে দিয়েছে বা কখন হয়েছে এটাকে অ্যাকনলেজ না করার জন্যই এক ধরনের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে ঘোষণাপত্রের ইতিহাসে। প্রতিষ্ঠান এবং বাহিনীগুলো ফেয়ার ইলেকশন হওয়ার জন্য প্রস্তুত নয় এবং মাঠটাও পলিটিক্যাল সিনারিওটাও প্রস্তুত নয়। যদি প্রস্তুত থাকে, এর মধ্যে যদি প্রস্তুত হয়, তাহলে ফেব্রুয়ারি যে টাইমটা দেওয়া হয়েছে ওর মধ্যে ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। আর এবি পার্টি প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে নির্বাচন যাতে জুলাই সনদের ভিত্তিতে হয় সে আহ্বান জানিয়েছে। আমরা এটাকে সিম্পলি আমরা স্বাগত জানাই, কিন্তু আমাদের একটা অনুরোধ হচ্ছে যে জুলাই যে চার্টারটা আমাদের হবে, নির্বাচনটা যাতে এই জুলাই চার্টারের ভিত্তিতে হয় এবং জুলাই চার্টারের যে জিনিসগুলো আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত সেগুলো যাতে মানা হয়, যাতে আমাদের বিভেদ কমে আসে এবং যাতে আমরা একটা সুষ্ঠু বিচার, তারপরে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারগুলো করে আমরা যাতে ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে আইনি কাঠামোর মধ্য দিয়ে বাস্তবায়ন করার আহ্বান জামায়াত ইসলামীর। মাঠ পর্যায়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলেও দাবি দলটির। এটাকে যদি আপনি সে সনদের মধ্যে সংস্কারকে একটা ফ্রেমের মধ্যে আইনি কাঠামোতে না নিয়ে আসেন, তাহলে আলটিমেটলি ঘোষণা শুধুমাত্র চমকপ্রদ কিছু ঘোষণার মধ্যেই থেকে যাবে। এটা খুবই দুর্ভাগ্যজনক। সরকার তার শহীদদের তালিকা শেষ করতে পারেনি। লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে যদি সরকার না আনতে পারে, যখন এখানে ডামাডোল শুরু হয়, এখনো যেখানে নীরবে অত্যাচার যেভাবে চলছে, চাঁদাবাজি চলছে, এই জায়গা থেকে মুক্তি না হলে কখনো কিন্তু এই জায়গায় আমরা যেতে পারবো না। এদিকে বিএনপি বলছে সরকারের নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচন হবে, আর নির্বাচন আয়োজনের ঘোষণায় ষড়যন্ত্রের সংজ্ঞা কমে আসবে। যখনই দেখবে যে নির্বাচিত সরকার আসতেছে, কাজে এই মুহূর্তে যদি আমি এটা করি, ষড়যন্ত্র করতে যাই, ধরা হয়ে গেলে আমার আর বাঁচার উপায় নাই। কাজে এটা ষড়যন্ত্রটা কমে আনবে। নিরপেক্ষতা যদি কোনো কারণে নষ্ট না হয় তাহলে তার কোনো সমস্যা নাই। আশা করব যে তার উপদেষ্টা যারা আছে বা তাদের আশেপাশে যারা আছে তারা যাতে কোনোভাবেই ডক্টর ইউনূস সাহেবের নিরপেক্ষতা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করার মতো কোনো কার্যক্রম তারা না করে। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন আয়োজনে সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও জরুরি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এছাড়া আবু সাইদ হত্যা মামলায় 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে তৃতীয় দিনে কতজন সাক্ষী সাক্ষ্য দিতে পারে এবং গত 2 দিনে কজন সাক্ষ্য দিয়েছেন? এছাড়াও জানাবেন যে আবু সাইদ হত্যা মামলার কার্যক্রম সম্পর্কেও। মুক্তি, জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, যে মামলা শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে, তার বিরুদ্ধে আনা হয়েছে 5টি অভিযোগ। তার মধ্যে 3টি হত্যার অভিযোগ আনা হয়েছে এবং 2টি অভিযোগ আনা হয়েছে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন শিক্ষার্থীদের উপর গুলি চালানো। আরেকটি অভিযোগ আনা হয়েছে যে তিনি আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে উস্কানি দিয়েছেন। এই 2টি অভিযোগ, মোট 5টি অভিযোগ। তার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে আসামি করা হয়েছে।
এই মামলায় আজকে দুজনের সাক্ষী দেওয়ার কথা রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি। একজন সাক্ষী দেবেন আবু সাইদকে, যে হত্যা করা হয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী, এবং তিনি জুলাই আগস্টের আন্দোলনে প্রথম নিহত হয়েছেন এবং পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে এই মামলায় অভিযোগ করা হয়েছে। সেই আবু সাইদের ওই ঘটনার যে প্রত্যক্ষদর্শী সাংবাদিক ছিলেন তার আজকে ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ার কথা রয়েছে। আমরা একজনের তথ্য আপাতত জানতে পেরেছি এবং এই দুজন আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষী দিবেন। এবং একই সঙ্গে আবু সাইদ হত্যা মামলা যেটি ট্রাইব্যুনাল 2-এ হচ্ছে, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যে ট্রাইব্যুনাল 2, সেই মামলায় আবু সাইদ হত্যা মামলার আজকে অভিযোগ গঠনের তারিখ রয়েছে। অভিযোগ গঠন করে বিচার চলবে কি চলবে না এবং কবে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং আসামিদের এই মামলায় জামিন দেওয়া হবে কিনা, এই আদেশগুলো আজ ট্রাইব্যুনাল 2 থেকে দেওয়া হবে। এবং ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে যে ট্রাইব্যুনাল 1 গঠন করা হয়েছে, 3 সদস্যের ট্রাইব্যুনাল, সেখানে শেখ হাসিনার মামলা চলছে। ইতিমধ্যে গত 2 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং সেখানে 3 জন সাক্ষী দিয়েছেন। তারা 3 জনেই জুলাই আন্দোলনের আহত। প্রথম দিন সাক্ষী দিয়েছেন খোকন চন্দ্র বর্মন নামে একজন, যিনি তার চোখ হারিয়েছেন এবং তার পুরো মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে পুলিশের গুলিতে এবং তিনি পঙ্গুত্ব বরণ করেছেন। এবং দ্বিতীয় দিনে পা হারিয়েছেন একজন, তিনি এই রাজধানীর বিজয়নগরে তিনি আন্দোলনের সময় দায়িত্ব পালন করছিলেন, ভূমিকা পালন করছিলেন, তিনি পা হারিয়েছেন। একই সঙ্গে আরেকজন নারী সাক্ষী দিয়েছেন পারভিন, তিনি একজন কর্মজীবী নারী। তিনি যাত্রাবাড়িতে যে আন্দোলন চলছিল সেই যাত্রাবাড়ি তিনি ফুটপাত দিয়ে তিনি বাসার দিকে যাচ্ছিলেন, তখন তার চোখে গুলির আঘাত লাগে এবং তার চোখ নষ্ট হয়ে যায় এবং তিনি চোখ হারান। তিনি সাক্ষী দিয়েছেন। এই 3 জন গত 2 দিনে সাক্ষ্য দিয়েছেন। আজকে 2 জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। একজনের পরিচয় আমরা জানতে পেরেছি, তিনি একজন রংপুরের সাংবাদিক। আরেকজনের তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আজকে এই 2 জনের সাক্ষী ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। মুক্তি। জাহিদ হাসান যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। অস্তিত্ব সংকটে ভুগছে বরিশাল শহরের মাঝে বয়ে চলা খাল। একাধিকবার খাল খননের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান না মেলায় সামান্য বৃষ্টিতেই নগরী জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। তবে দীর্ঘদিন পরে ফের খালগুলোর প্রাণ ফেরাতে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে কর্মযজ্ঞ, যার অংশ হিসেবে শুরু হয়েছে খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এছাড়া অনুমোদনের অপেক্ষায় 701 কোটি টাকার প্রকল্প। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। মাহমুদুর নবীর তোলা ছবি তারও জানাবেন অমিত হাসান। গাঢ় সবুজ প্রকৃতি, নীল শুভ্র আকাশের ঠিকানা ছিল বরিশাল। এসব সৌন্দর্যের কেন্দ্রই ছিল ছন্দময় প্রবাহমান আঁকাবাঁকা খাল। শহরের বড় আশীর্বাদ সেই খালগুলোই এখন নগরবাসীর ভোগান্তির কারণ। দখল দূষণে অস্তিত্ব হারিয়ে যা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। নগরীর বেশিরভাগ খাল পরিণত হয়েছে নগরবাসীর বাসাবাড়ির সুয়ারেজ লাইনের পানি কিংবা ময়লা আবর্জনা ফেলার জায়গায়। দীর্ঘদিন ধরে খননের অভাব আর নাব্য সংকটের পাশাপাশি প্রশস্ততা কমে যা পরিণত হয়েছে নালায়, যাতে সামান্য বৃষ্টিতে নগর জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। তবে এসব খালের প্রাণ ফেরাতে এবার খনন শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন, যে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। রাস্তাঘাটে পানি ওঠে, আপনার অনেক ময়লা, হাঁটা যায় না, তারপর মানুষের দুর্ভোগ বেড়ে যায়। কিন্তু এখন যে তারা উদ্যোগটা নিয়েছে খুবই একটা ভালো উদ্যোগ। এখন পরিবেশ ভাটা জোয়ারে পানিগুলো আইতেছে, সৌন্দর্য দেয় ডালিমের মতন, এটাই তো আমরা চাইছি। আর আমরা ভীষণ খুশি এলাকাবাসী, আমরা যা বরিশালবাসী, যে খালটা আমাদের একেবারে আগের মতন বহমান হয়েছে। বরিশাল নগরে বিভিন্ন খালের পার সংরক্ষণ সহ পুনরুদ্ধার ও পুনর্খননে শুরু হয়েছে কর্মযজ্ঞ। বাস্তবায়নে এরই মধ্যে খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। এছাড়া অনুমোদনের অপেক্ষায় 701 কোটি টাকার প্রকল্প, যা বাস্তবায়ন হলে নগরীর দৃশ্যপট পাল্টে যাবে বলছেন কর্মকর্তারা। নদী খাল এই 3 বরিশাল, যদিও বরিশালকে বলা হয় যে এটা প্রাচ্যের ভেনিস। যতগুলো খাল আমি পরিষ্কার করেছি, প্রত্যেকটা খালের 2 পাশে 100 মিটার পর পর, 250 মিটার পর পর, যেখানে ঘনবসতি ওখানে 100 মিটার পর পর, যেখানে হালকা জনবসতি সেখানে 250 মিটার পর পর আমি খাল পারে রাস্তার পাশে ডাস্টবিন করতেছি। ডাস্টবিন করছে, মানুষ ময়লা ফেলবে ডাস্টবিনে। কিছুদিন আগেও ময়লা আবর্জনায় যে খালের পানি দেখাচ্ছিল দায়, এখন সে খালে জাল প্রস্তুত করা হয়েছে মাছ ধরার জন্য। খালের পানিতে ছুটে বেড়াচ্ছে হাঁসের দল। বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনতে খাল খনন ও সংস্কারের বিকল্প নেই বলছেন পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা মনে করি এই খালগুলোকে যদি আগের মতো প্রবহমান করা যায় তাহলে বরিশালের পরিবেশ কিছুটা হলেও একটা ইতিবাচক দিক আমাদের জন্য বয়ে নিয়ে আসবে।
ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে 108টি খালের অস্তিত্ব থাকলেও পাকিস্তান আমলে সেই সংখ্যা কমে দাঁড়ায় 46টিতে। আর 1971 সালে মিলে 22 থেকে 23টি খালের অস্তিত্ব, যা বর্তমানে 7টিতে ঠেকেছে। একসময় বরিশাল নগরীর ভেতর দিয়ে অসংখ্য ছোট বড় খাল বহমান ছিল। সময়ের পরিবর্তনে এবং দখল দূষণে সেই খালগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। কিন্তু এবার বরিশাল সিটি কর্পোরেশন এই খালগুলো উদ্ধারে কাজে নেমেছে। এর মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ সহ এই খালগুলো নতুনভাবে প্রাণ ফিরে পাবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। শ্রাবণের শেষ ভাগে এসেও পর্যাপ্ত পানি নেই দেশের বৃহত্তম উন্মুক্ত জলাশয় চলন বিলে। পর্যাপ্ত বৃষ্টি আর উজানের পানি না আসায় পানি সংকটে পড়েছে বিলটি। এতে মারাত্মক প্রভাব পড়েছে এই জলাশয়ের মাছ উৎপাদনে। অথই জলরাশির সাথে নৌকার মিতালি না হয় দেখা মিলছে না পর্যটকদের। এতে আয় কমেছে বিলের নৌকার মাঝিদের। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে জানাবেন মাহবুব হোসেন। চলন বিল দেশের বৃহত্তম উন্মুক্ত এই জলাশয়ের পানি একসময় চলমান থাকায় নাম হয়েছিল চলন বিল। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জুড়ে বিস্তৃত এই বিল জুড়ে এখন টলমলে পানি থাকার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন চিত্র। গত বছর যেখানে 2 থেকে 3 ফুট পানি ছিল হাঁসের জলকেলি আর কৃষক ধরেছে মাছ, সেখানে এবার সেই বিলেই গরুকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে কৃষক। মাছ তো শুকানোর পরে মরে গেছে, ক্ষতি তো হছেই। তা আবার যাই হোক একটু পানি আসছিল, এই পানি যদি ধরে থাকতো তাহলে মাছটা হয়তো থাকতো। বন্যা না হলে সমস্যা আমার এই এলাকার সমস্যাই। এই যে জমিগুলো চলে এলে আবাদ করতে সুবিধা হয়, উর্বরা শক্তি পড়ে। আর এখন শুকাতে এই যে ঘাস হচ্ছে, আরও ঘাস হয়ে যাবে। আমাদের এলাকায় থই থই করে পানিতে। পানি না থাকলে এখন মরুভূমি এলাকা লাগতেছে, বৃষ্টিও নাই, পানিও নাই। 3 জেলার সমন্বয়ে 62 বর্গ কিলোমিটারের চলন বিলে মাছ শিকার করে জীবন চলে হাজারো জেলে ও সাধারণ মানুষের। মৎস্য বিভাগের তথ্য মতে উন্মুক্ত এই জলাশয় থেকে প্রতি বছর মাছ উৎপাদন হয় অন্তত 20,000 মেট্রিক টন। তবে এবছর বিলে মা মাছ ডিম ছাড়ার আগে ও পরে পর্যাপ্ত পানি না আসায় ছোট অবস্থাতেই মারা গেছে অনেক মাছ। চলন বিলে পানি নাই, যার কারণে মাছ বড় হতে পারছে না, আমরা মাছ পাচ্ছি না। এই জন্য ওই টিপির বাচ্চা একেবারে ছোট ছোট, এগুলা বাচ্চা ধরা ঠিক না, না ধরলে আরো বড় হবে, সেখন ধরতে হবে। ছোটকালীন মাছ ধরে এসে খায়, জাতির জন্য এটা ক্ষতিকর হচ্ছে। এটা দেখভাল করার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ করছি। বর্ষাকালে প্রতি বছর হাজারো পর্যটকদের আগমনে মুখর থাকে বিলটি। তবে পর্যাপ্ত পানি না আসায় পর্যটক সংকটে অলস সময় পার করছে ছোট বড় নৌকা। আমাদের নৌকা 100-150 টাকা নিয়ে বাড়ি যেতে হয়, এমনও সময় খালি নৌকা নিয়ে বাড়ি যেতে হয়। এক কথা, আমাদের এই চলন বিলে আমরা নৌকালারা সারাদিন চাতক পাখির মতো চেয়ে আসি। লোকজন নেই, পয়সা পাতি কামাই কাজি নাই। আর বছর এই দিনের লোকজন গাদি, কিন্তু বর্তমানে লোকজনও ফেরা গেছে, আর লোকজন আর আসে না, পানি অল্প দেখে। চলন বিলে পানি প্রবেশ করে নদী ও উজানের ঢলের মাধ্যমে, কিন্তু এবার আগেই বর্ষা আসায় ছিল না পানির স্থায়িত্ব। এতে দ্রুত নেমে যায় বিলের পানি। গত বছর ঠিক এই সময়ে চলন বিলের এসব রাস্তায় ছিল 2 থেকে 3 ফিট পানি, কিন্তু এবছর একেবারেই উল্টো চিত্র। পানির পরিবর্তে এখন এসব রাস্তা দিয়ে চলছে যানবাহন। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবছর চলন বিলে বৃষ্টিপাত কম হয়, কৃষি, মৎস্য এবং পর্যটন খাতে পড়েছে ব্যাপক প্রভাব। তাই বৃষ্টির দিকে চেয়ে থাকা ছাড়া আর উপায় নেই চলন বিলবাসীকে। মাহবুব হোসেন, এখন, নাটোর। গত 1 মাসে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে নদীর তীর রক্ষা বাঁধের 800 মিটার সহ প্রায় 1000 মিটার অংশ ভাঙনের কবলে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এ নিয়ে আরও জানাতে মাতবরকান্দি এলাকা থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা সেখানে কেমন এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন?
মুক্তি, একটু জানিয়ে রাখি, এর আগে আমি মাদবরকান্দি এলাকায় ছিলাম, কিন্তু কিছুক্ষণ আগ থেকে কিন্তু আবারও ভাঙন শুরু হয়েছে উকিলুদ্দি মুন্সিকান্দি, অর্থাৎ যেই 2 কিলোমিটার একটি বাঁধ নির্মাণ করেছিল বিবিএ, সেই বাঁধটি তো ভাঙনের মুখে পড়েছে। এর পরবর্তীতে ভাটিতে প্রায় 300 মিটার দূরত্বে উকিলুদ্দি মুন্সিকান্দি, সেই কান্দি এলাকায় কিন্তু ভেঙে গেছে প্রায় 150 মিটার এই কিছুক্ষণ আগে, এবং এখানকার যেই বসতিগুলো ছিল তারা কিন্তু তাদের ঘরবাড়ি এখন সরিয়ে নিচ্ছেন, আমরা এমনটা এখানে দেখছি। সকাল থেকেই কিছুটা ভাঙনের প্রবণতা এখানে লক্ষ্য করা যাচ্ছিল, এবং এর পরেই কিন্তু স্থানীয়রা তাদের ঘরবাড়ি এবং তাদের যে গাছপালা সেগুলো মালামাল নিয়ে তারা চলে যাচ্ছিল। এরপর ভাঙন তীব্র হচ্ছে এবং তারা তাদের সব ঘরবাড়ি নিয়ে চলে যাচ্ছে। গতকাল এখান থেকে 300 মিটার দূরত্বেই কিন্তু উজানের দিকে একটি দোতলা মসজিদ ভেঙে গিয়েছিল, সেখানেও 110 মিটার এলাকা কিন্তু ভেঙে গেছে। ভাঙন কিন্তু থামছে না। গত 1 মাস ধরে এই জাজিরার ডানতির এলাকায় কিন্তু ভাঙন চলছে। এর ফলে যে তীররক্ষা বাঁধ ছিল বিবিএর নির্মাণ করা, সেই বাঁধের কিন্তু 800 মিটার ইতোমধ্যেই চলে গেছে। এখন এর ভাটিতে যেই অংশ রয়েছে সেই অংশ উকিলুদ্দি মুন্সিকান্দি এবং পৈলান মোল্লার কান্দি এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এখানে আজকে মিলে প্রায় 450 মিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। এখন পর্যন্ত বলা যায় প্রায় 1250 মিটার এলাকা এখন এই জাজিরার পদ্মা তীর ভেঙেছে, এবং এর ফলে কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছে, তারা ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। আর যেমনটা জানতে চেয়েছিলেন পানি উন্নয়ন বোর্ড কী ধরনের পদক্ষেপ নিয়েছেন, আসলে ভাঙনের শুরু থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাদের তৎপরতা চালাচ্ছে। আমরা দেখছি যে পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ ফেলছেন তাৎক্ষণিকভাবে এবং ভাঙন রোধের চেষ্টা করছেন। গতকাল থেকে কিন্তু তারা জিও টিউবও ফেলছেন এই ভাঙনের তীব্রতা দেখে, কিন্তু এই কাজও কিন্তু আসলে আমরা দেখছি সেরকম সফলতা পাচ্ছে না, কাজে আসছে না। এই বাঁধ কিন্তু রক্ষাও করতে পারছে না। জিও ব্যাগ এবং জিও টিউব নিয়ে কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং ভাঙনের ব্যাপ্তি কিন্তু বাড়ছে। আমরা বলবো যে তীরবর্তী এলাকা থেকে এখন ভাঙন ধীরে ধীরে বসতি এলাকায় যাচ্ছে, এবং বসতিতে যারা আছেন এখানকার বাসিন্দারা তারা কিন্তু ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন, এবং এ সকল কোথাও রাস্তার পাশে বা খোলা স্থানে রেখে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর বাড়িতে তারা অবস্থান করছেন। তারা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে আছেন, তারা মানবেতর জীবনযাপন করছেন, কারণ তাদের এখন থাকার জায়গা বা রান্না করার জায়গাটুকু নেই। তো ভাঙন রয়েছে, পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিয়েছে, পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে তালিকা করে তাদের জন্য চাল ডাল ঢেউটিনের ব্যবস্থা করা হচ্ছে, যদিও তা পর্যাপ্ত নয়, এমনটাই কিন্তু এখানকার ভাঙন কবলিত মানুষ অভিযোগ করেছেন। মুক্তি, দাপ্তরিক হিসেবে কাজ হয়েছে 65%, অথচ 83% অগ্রগতি দেখিয়ে 20 লাখ টাকার বিল উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী। অন্য দুটি বিলে অনুমোদন চান আরও 27 লাখ টাকার। হবিগঞ্জের আজমিরিগঞ্জ এলজিইডি অফিসের প্রকৌশলীর এমন বিলে স্বাক্ষর করেননি উপজেলা নির্বাহী অফিসার। এর প্রেক্ষিতে বদলি আদেশে দ্রুত উপজেলা ছাড়েন সংশ্লিষ্ট প্রকৌশলী। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জের আজমিরিগঞ্জের শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের মাঝামাঝি। কিছুদিন কাজ চললেও প্রায় 1 বছর ধরে তা বন্ধ। একই চিত্র চৌধুরী হামদুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও, যদিও সম্প্রতি কিছু কাজ শুরু করেছে ঠিকাদার। মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরও করুন। প্রধান শিক্ষকের কক্ষের ছাদ হলেও গত 2 বছরে শুরু হয়নি টয়লেট নির্মাণের কাজ। আমাকে এই ব্যাপারে আসলে কোনো কাগজপত্র দেওয়া হয় না, চিঠি বা কাগজপত্র যেগুলো দিয়ে আমি সব কিছু জানতে পারি। শুধু আমাকে একটা ডিজাইন দেওয়া হয়েছে, আর ডিজাইনে তো আর সব কিছু বোঝা যায় না। এখন হয়তো 50%-এর মতো আমাদের কাজ হয়েছে, ছাদ হয়েছে, পিলারগুলো হয়েছে, আর বাকি এখন যে ওয়ালগুলা। আর এরপরে আমাদের প্রধান শিক্ষকের যেটা ওয়াশ এটা একেবারেই শুরু হয় নাই। 2022-23 অর্থ বছরে পিইডিপি 4 প্রকল্পে উপজেলার 4টি বিদ্যালয়ের সীমানা প্রাচীর এবং 5টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষ ও টয়লেট নির্মাণের জন্য 2023 সালের জুলাইয়ে কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ। কাজ পান মোহাম্মদ গোলাম ফারুক নামে এক ঠিকাদার। 62 লাখ টাকার সীমানা প্রাচীর নির্মাণ কাজে 3 ধাপে বিল তুলে নেন 32 লাখ টাকা। উপজেলা এলজিইডি অফিসের তথ্যমতে জুলাই শেষে এ প্রকল্পের কাজের অগ্রগতি 65%, অথচ এপ্রিলেই
83% অগ্রগতি দেখিয়ে আরও 20 লাখ টাকার বিল তোলার চেষ্টা করেন প্রকৌশলী আয়েশা আক্তার। ওই ঠিকাদারের অন্য দুটি কাজের প্রায় 27 লাখ টাকার বিলও ইউএনওর কাছে উপস্থাপন করেন তিনি। তবে অসামঞ্জস্যপূর্ণ বিলগুলোর অনুমোদন দেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। নৈতিক দায়িত্ববোধ থেকে এমনটা করেছেন বলে জানান তিনি। আমার কাছে একটু গ্রাউন্ড রিপোর্ট ছিল যে এখানের কাজ যেটি সেই পরিমাণ কাজ হয়নি। তো এই প্রেক্ষিতে আমি আসলে এটি সময় নেই এবং আমি তদন্ত করে দেখি মাঠে, এবং মাঠে তদন্তের প্রেক্ষিতে আমি দেখি যে বিলগুলো আসলে এখনও দেওয়ার সময় আসেনি। সেক্ষেত্রে আমি এগুলো লিখিতভাবে ফেরত দিয়েছি। এ বিষয়ে জানতে আজমিরীগঞ্জ এলজিইডি অফিসে যান সাংবাদিকরা। দিনভর অপেক্ষা করেও দেখা মেলেনি উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তারের। পরে জানা যায় বদলি আদেশে হবিগঞ্জ ছেড়েছেন তিনি। আমি ফোনে আসলে এই ধরনের কোনো অফিসিয়াল কোনো বিষয়ে কথা বলতে আগ্রহ পাচ্ছি না। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে, আমাদের অফিসিয়াল কিছু বাধ্যবাধকতা আছে। আমি ফেস টু ফেসে আপনাকে পরে জানাবো। এদিকে ঠিকাদার বলছেন অতিরিক্ত বিল বাদ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাইলে আংশিক অনুমোদন দিতে পারতেন। তার দাবি ইউএনও ক্ষোভ বা ক্ষমতা দেখিয়ে বিলগুলো ফেরত পাঠিয়েছেন। এ বিষয়ে হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, অতিরিক্ত বিল প্রদানের কোনো বিধান নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সাহেব উনি ইচ্ছা করলে বিলটা যদি এক্সেস বিল থাইকা থাকে ওই বিলটা উনি কর্তন কইরা একটা পার্ট পেমেন্ট উনি দিতে পারতেন, যদি ওনার এরকম উদ্দেশ্য থাকতো যে না ঠিকাদারকে আমি কাজের উন্নয়নের জন্য কাজের স্বার্থে আমি একটা পার্ট পেমেন্ট দিই, কিন্তু ফুললি ওনার খুব অথবা ওনার যে ক্ষমতা এটা মোটামুটি পুরাটাই উনি এখানে মধ্যে অ্যাপ্লাই করছেন। উপজেলা ইঞ্জিনিয়ার ও ইউএনও ডিডিও যদি এরকম সম্পাদিত কাজের অতিরিক্ত বিল প্রদান করার কোনো সুযোগ নাই, যদি এরকম বিল প্রদান করা হয়ে থাকে তা তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন মহল বলছে ইউএনওর উদ্যোগে অনৈতিক বিল আটকে গেলেও জড়িতদের বিরুদ্ধে এখনও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ভবিষ্যতে বিল পরিশোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার দাবি সবার। এখন হবিগঞ্জ। এবারে আন্তর্জাতিক। ইমরান খানের কারাবন্দিত্বের দ্বিতীয় বার্ষিকীতে পাকিস্তান জুড়ে বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকেরা। মঙ্গলবার 144 ধারা ভেঙে আন্দোলন হয়েছে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে। এ সময় বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। কাঁদানে গ্যাস ও ইট পাটকেলের পাল্টাপাল্টি নিক্ষেপের রণক্ষেত্রে পরিণত হয় করাচি। দিনভর আন্দোলনে পাঞ্জাব অ্যাসেম্বলির 7 আইন প্রণেতা সহ প্রায় 300 বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে বলে দাবি করেছে পিটিআই। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যেতে সমর্থকদের নির্দেশ দিয়েছেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাশিয়ার তেল আমদানিকারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বুধবার। মস্কোয় স্টিভ উইটকফের সঙ্গে রুশ প্রতিনিধি দলের বৈঠক শেষে জানা যাবে সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্টের দাবি, রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে ভারত। এদিকে শেষ মুহূর্তে আলোচনার উদ্দেশ্যে মস্কোয় রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। নাফি আরমান মনন জানাবেন বিস্তারিত। ভালো বোঝাপড়া থেকে হতাশা। গেল 6 মাসে পুতিন সম্পর্কে ট্রাম্পের মন্তব্য পরিবর্তিত হয়েছে এভাবেই। উল্টো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্টের খাদের কিনারায় থাকা সম্পর্কের উন্নতি চোখে পড়ার মতো। যুদ্ধবিরতিতে রাজি হতে রাশিয়ার ওপর নানাভাবে চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে বুধবার মস্কোর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এরপরই রুশ তেল আমদানিকারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। I never said a percentage, but we'll be doing quite a bit of that. We'll see what happens over the next fairly short period of time. But we'll see what happens. Yep. You know, they have a meeting tomorrow. We have a meeting with Russia tomorrow. We're going to see what happens. We'll make that determination at that time.
এর আগে সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। বর্তমানে ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কের হার 25%। এ সময় ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেন যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে ভারত, তাই নয়াদিল্লিতে ওয়াশিংটনের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার যথেষ্ট নয় বলেও দাবি করেন তিনি। বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল আমদানিকারক দেশ ভারত, যার 1/3 বেশি তেলের যোগান দেয় রাশিয়া। ইতোমধ্যেই ওয়াশিংটনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। রুশ গণমাধ্যম আরটির দাবি, আলোচনার জন্য ইতোমধ্যে মস্কোয় রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এদিকে নয়াদিল্লির ওপর শুল্কারোপের চাপ প্রয়োগকে অবৈধ বলে দাবি করেছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভের দাবি, বাণিজ্য অংশীদার নির্ধারণ নিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। Должны иметь и имеют право сами выбирать себе торговых партнеров по торгово-экономическому сотрудничеству и сами выбирать те режимы торгово-экономического сотрудничества, которые... এদিকে রাশিয়া ও ভারতের ওপর শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপের হুমকির পর জ্বালানি তেলের উৎপাদন বাড়িয়েছে ওপেক প্লাস। এতে প্রায় 2% কমে প্রতি ব্যারেল ব্রেন্ট অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে 5 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন $65। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ঐতিহাসিক হিরোশিমা দিবস আজ। 1945 সালের এই দিনে জাপানের হিরোশিমা শহরে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ভয়াবহ ওই ঘটনার 80 বছর পরও সেই স্মৃতি মনে করে আজও শিউরে ওঠেন প্রাণে বেঁচে যাওয়া জাপানিরা। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এখনও ছুটতে হয় হাসপাতালে। বিশ্বজুড়ে যখন সংঘাত আর রক্তপাতের মহোৎসব, তখনও আরও একটি পারমাণবিক সংঘাতের আশঙ্কা ভাবিয়ে তোলে তাদের। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। 1945 সালের 6 আগস্ট স্থানীয় সময় সকাল 8:15 জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। 3 দিন পর বোমা ফেলা হয় জাপানের আরেক শহর নাগাসাকিতে। যুদ্ধের ইতিহাসে এটাই ছিল প্রথম পারমাণবিক বোমার ব্যবহার। সৃষ্টির সেরা জীব মানুষের কারণেই সেদিন নরকে পরিণত হয় জাপান। উদীয়মান সূর্যের দেশ ঢেকে যায় অন্ধকারে, প্রাণ হারান প্রায় 1.5 লাখ মানুষ। পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে, যার প্রভাব আজও বিদ্যমান। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এই বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে এসে জাপান যখন কিছুতেই আত্মসমর্পণে রাজি নয়, ঠিক তখনই ওই বোমা ফেলার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। এর মধ্য দিয়ে জাপান আত্মসমর্পণে বাধ্য হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। তাৎক্ষণিক ওই বিস্ফোরণে নিহতদের 20% ছিলেন কোরীয় বাসিন্দা, যা অনেকের কাছেই অজানা। 35 বছরের বেশি সময় ধরে জাপানি উপনিবেশের অধীনে ছিল কোরিয়া। যখন এই হামলা হয় তখন হিরোশিমায় ছিল 1,40,000-এরও বেশি কোরীয় নাগরিকের বাস। দুর্বিষহ সেই দিনের কথা ভেবে এখনও স্থির থাকতে পারেন না ভাগ্যের জোরে বেঁচে যাওয়া হিরোশিমা নাগাসাকির বাসিন্দারা, যাদের অনেকে এখনও লড়াই করছেন শারীরিক নানা প্রতিবন্ধকতার সঙ্গে। হামলার সময় 2 শহরের কোনোটিতেই ছিলেন না, অথচ এখনও তেজস্ক্রিয়তার প্রভাবে ক্যান্সারে ভুগছেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। I was a physically weak child. I had a stroke, I had a tumor, and recently I had 2 breast cancer operation. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1949 সালে হিরোশিমাকে ঘোষণা করা হয় শান্তির শহর হিসেবে। নির্মাণ করা হয় শান্তি স্মৃতি পার্ক। প্রতি বছরই শোক আর বেদনায় এই দিনটি স্মরণ করে বিশ্ব। সঙ্গে চলে যুদ্ধবিরোধী প্রচারণা। হিরোশিমা দিবসের 80তম বার্ষিকীতে পিস পার্কে আগতদের অনেকেই বলছেন, এই নির্মম হত্যাকাণ্ড চালানোর জন্য এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি যুক্তরাষ্ট্র। আর যে বোমার আঘাতে 2-3 প্রজন্ম ধরে তীব্র যন্ত্রণার সঙ্গে লড়াই করল জাপানবাসী, সেই পারমাণবিক ঘাত প্রতিঘাতের পথে আবারও হাঁটছে বিশ্ব। 歴史が繰り返されているような気がしてなりませんね。はい。特に今ヨーロッパなんかはね大変なことになっているし。মধ্যপ্রাচ্যে হামাস ইসরায়েল সংঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা আর সবশেষ ভারত পাকিস্তান উত্তেজনা। বিশ্বব্যাপী সংঘাতের যে জোয়ার বইছে, তাতে আরও একটি পারমাণবিক সংঘাতের সাক্ষী হতে পারে বিশ্ব, এমনটাই আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের।
সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রবাসী স্বজনকে আনতে গিয়ে নোয়াখালীতে এক পরিবারের আনন্দ বিষাদে পরিণত। মাইক্রোবাস খালে পড়ে 3 শিশু সহ নিহত 7। মানবতা বিরোধী অপরাধের মামলায় চলছে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ। সরকার নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচনের আশা বিএনপির। মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন এনসিপি ও জামায়াতের। বরিশালে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। অস্তিত্ব সংকটে থাকা খালের প্রাণ ফেরাতে খনন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে পিটিআই সমর্থকদের বিক্ষোভ। রণক্ষেত্র করাচি, 3 শতাধিক আটক। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।